ওয়েলকাম টু কিশোলা একাডেমি। তো আমরা পর্যায় সারণী দশম শ্রেণী পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা এই অধ্যায়টির আমরা দ্বিতীয় ক্লাস করতে চলেছি। প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম যে কিভাবে পিরিয়ডিক টেবিল এলো, মানে পর্যায় সারণী কিভাবে এলো, মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল, তার আগে যে সমস্ত বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছেন সেগুলোর সম্পর্কে আমরা পড়েছিলাম। তারপরে মেন্ডেলিভ পড়েছি এবং তার পরবর্তী ক্ষেত্রে কিভাবে দীর্ঘ পর্যায় সারণী এলো সেটাও আমরা দেখেছি এবং এটাও জেনেছি যে মেন্ডেলিভকে কেন পর্যায় সারণীর জনক বলে। তো এখান থেকে আমরা শুরু করব নেক্সট, এবং আজকে দীর্ঘ পর্যায় সারণী সম্পর্কে অনেক কিছু তথ্য জানবো যেটা দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তাহলে দেরি না করে শুরু করে, তো পর্যায় সারণীর আমরা যেটা বলেছিলাম যে মেন্ডেলিভকে কেন পর্যায় সারণীর জনক, তাই তো? কারণ আমরা দীর্ঘ পর্যায় সারণী পেয়েছিলাম অলরেডি, আমরা দেখেছি ক্লাসেই দেখেছি আমরা দীর্ঘ পর্যায় সারণী পেয়েছি। তো তা সত্ত্বেও মানে কিছু না কিছু ভুলভ্রান্তি ছিল মেন্ডেলিভের পর্যায় সারণীতে, যার জন্য আমরা দীর্ঘ পর্যায় সারণীতে এসেছি এবং অ্যাটমিক নাম্বারকে সেক্ষেত্রে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এইখানেতে তা সত্ত্বেও কেন আমরা মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলব? কারণটা হলো এইখানে দেখো কিছু কিছু মৌল এখানে কিন্তু মেন্ডেলিভ যেটা কাজটা করেছিলেন যেটা হচ্ছে যে অনাবিষ্কৃত মৌল কিছু ছিল যেগুলো তখন সেই সময়ে আবিষ্কার হয়নি, সেগুলোর জন্য কিন্তু ফাঁকা ঘর রেখে দিয়েছিলেন, তাই না? যেমন আমি বলি, এই যে এখানে এগুলো কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু এদিকে দেখবে। যেমন এখানে যদি আমরা বলি এই যে গ্যালিয়াম কিন্তু মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে ছিল না। এটার নাম ছিল কি? গ্যালিয়ামের নাম ছিল একা অ্যালুমিনিয়াম। এইখানে জার্মেনিয়ামের নাম ছিল কি? একা সিলিকন। আবার স্ক্যান্ডিয়ামের নাম ছিল কি? একা বোরন। যেটা পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ মডার্ন পিরিয়ডিক টেবিলে এই নামগুলি অর্থাৎ এখানে স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম এই নামগুলি দিয়ে আমাদের নতুন মৌল আবিষ্কার হয়েছে। অর্থাৎ মেন্ডেলিভের সময় কিন্তু আবিষ্কার হয়নি এগুলো, তবুও কিন্তু এগুলোর জন্য ফাঁকা ঘর রেখে দিয়েছিল, তাই না? তো তোমাদের প্রশ্ন এরকম আসবে যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে একা অ্যালুমিনিয়াম মৌলটির বর্তমানে বা দীর্ঘ পর্যায় সারণীতে নাম কি হবে? গ্যালিয়াম। আবার যদি একা সিলিকন যে মৌলটি ছিল মেন্ডেলিভের পর্যায় সারণীতে, সেটির নাম কি হবে এখন? জার্মেনিয়াম। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো একটু জানতে। এরপরে আমরা আসবো কি দীর্ঘ পর্যায় সারণীর সামগ্রিক তথ্য নিয়ে আমরা আলোচনা করি। দেখো তো কি না, দীর্ঘ পর্যায় সারণীটা মেন, এগুলো আমি আগের ক্লাসেই বলেছিলাম যে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে বা পারমাণবিক সংখ্যার সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয় এবং এই দীর্ঘ পর্যায় সারণীতে কি কি আছে সেগুলো একটু দেখে। তাহলে কতগুলো এখানে দেখো কতগুলো পর্যায় আছে আর কতগুলো শ্রেণী আছে, এটা একটু দেখে নাও না। এইখানে দেখতে পাবেন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, অর্থাৎ কটা পর্যায় আছে না? এখানে সাতটি কি আছে? পর্যায় আছে। আর শ্রেণী হচ্ছে তোমার দেখো এগুলি শ্রেণী 1 2 এরকম করে 3 3 4 5 6 করে কতগুলো শ্রেণী আছে? আমাদের 18টি কি আছে তোমার? শ্রেণী আছে। তাহলে দীর্ঘ পর্যায় সারণীতে 7টা পর্যায় এবং 18টি শ্রেণী। তো এরকম প্রত্যেকটি পর্যায়ের কিন্তু নাম আছে, তো সেটা আমাদের একটু জানতে হবে কোন পর্যায়টাকে কি এবং তাতে কতগুলো করে মৌল থাকে। তো প্রথম পর্যায়টার নাম দেখো, এই যে প্রথম পর্যায়, এটাতে কতগুলো মৌল থাকে? 7টা পর্যায়ের নাম আছে, কিন্তু প্রথম পর্যায়ের নাম হচ্ছে তোমার অতি হ্রস্ব পর্যায়। কতগুলো মৌল আছে? হাইড্রোজেন আছে আর হিলিয়াম আছে। পর্যায় মানে
এই বরাবর এরকম ভাবে থাকবে, ঠিক আছে? তাহলে এটার নাম কি বললাম? অতি হ্রস্ব পর্যায়। ক্লিয়ার? আচ্ছা, এইটাতে কতগুলো আছে বলতো? 8টা আছে। এটাতেও 8টা আছে, এটাতেও 8টা আছে। তাহলে এটাকে কি বলবো? হ্রস্ব পর্যায়। অতি নয়, এটা কি বলবো? হ্রস্ব পর্যায়। এটাকে বলবো প্রথম হ্রস্ব পর্যায়, আর এটাকে কি বলবো? তারপরেরটাকে দ্বিতীয় হ্রস্ব পর্যায়। দ্বিতীয় হ্রস্ব পর্যায়। তাহলে হ্রস্ব পর্যায় মানে সেটা প্রথম হোক বা দ্বিতীয়, তাদের মৌলের সংখ্যা কটা হবে? 8টা। ক্লিয়ার? এবার দেখো 4 আর 5, 4 আর 5 এই দুটোতেই কিন্তু 18টা করে মৌল আছে। তোমরা দেখতে পারো এখানে দুটো, এখানে আছে 6টা, আর এইখানে আছে তোমার 10টা। তাহলে 6 আর 2 8 আর 10 18টা, এই দুটো দিয়ে আছে। তাহলে 4 5, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা দীর্ঘ পর্যায়, নাকি এটা তাহলে কি হবে? একই রকম ভাবে প্রথম দীর্ঘ পর্যায়, আর এটা কি হবে তোমার দ্বিতীয় দীর্ঘ পর্যায়। দীর্ঘ পর্যায় মানেই মনে রাখবে সেখানে মৌলের সংখ্যা কটা? 18টা। তাহলে দীর্ঘ পর্যায় মানেই এটা কিন্তু মনে রাখবে 18টা মৌল। হ্রস্ব পর্যায় মানেই মনে রাখবে সেখানে কটা মৌল? 8টা মৌল। অতি হ্রস্ব মানে মনে রাখবে সেখানে কটা মৌল? 2টো মৌল। আচ্ছা, এরপরে আমরা আসবো 6 7। তো এখানে বুঝতেই পারছো কতগুলো আছে? 18টা আছে। সবগুলোকে যদি ধরি তাহলে এখানে মাঝে 10টা, এদিকে 2টো, এদিকে 6টা, তাহলে 18টা হচ্ছে। কিন্তু মনে রাখবে এই শ্রেণীটাতে 14টা এলিমেন্ট একসঙ্গে রাখা আছে নিচে। এই যে 6 নম্বর পর্যায়ে, 6 নম্বর পর্যায়ে একটা ঘরেতে, এই ঘরটায় কতগুলো এলিমেন্ট রাখা আছে একসঙ্গে? 14টা এলিমেন্ট। তাহলে 18 আর 14 যদি আমি যোগ করি তাহলে কত হয়ে যাবে? 32। দেখো 2, এখানে 3। তাহলে এই 6 7 এই দুটো হচ্ছে কি? অতি দীর্ঘ, অতি দীর্ঘ পর্যায়। তাহলে প্রথম অতি দীর্ঘ পর্যায় হচ্ছে 6 নম্বর পর্যায়, আর দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায় হলো কি? 7 নম্বর পর্যায়। বোঝা গেল? তাহলে অতি দীর্ঘ মানেই সেখানে কতগুলো থাকবে? 32টা। এইটা মনে রাখবে, সেটা প্রথম বা দ্বিতীয় হোক, যাই হোক, সেখানে থাকবে 32টা। তাহলে মৌলের সংখ্যা 2, অতি হ্রস্ব 8, প্রথম হ্রস্ব বা হ্রস্ব, হ্রস্ব মানে সেখানে 8, দীর্ঘ মানে 18, অতি দীর্ঘ মানে সেখানে 32। ক্লিয়ার? তো এই জিনিসটা এখানে রাখা আছে, দেখবে এই এটা কি আমরা এখানে দেখো এটাই লেখা আছে। এই যে প্রথম পর্যায় অতি, অতি ক্ষুদ্র পর্যায় বা অতি হ্রস্ব পর্যায় বলা যায়, আর দ্বিতীয় পর্যায়কে বলবো প্রথম ক্ষুদ্র পর্যায় বা প্রথম হ্রস্ব পর্যায়। তৃতীয় পর্যায়কে কি বলবো? দ্বিতীয় হ্রস্ব পর্যায়। প্রথম দীর্ঘ, দ্বিতীয় দীর্ঘ, প্রথম অতি দীর্ঘ। এই যে অতি দীর্ঘ মানেই সেখানে, অতি দীর্ঘ মানেই সেখানে কটা? এটাই আমি একটু আগে বললাম যে অতি দীর্ঘ মানেই সেখানে দেখো 32। অতি দীর্ঘ মানেই 32, দীর্ঘ মানেই সেখানে 18, দীর্ঘ মানেই সেখানে 18। ক্ষুদ্র বা হ্রস্ব মানে 8, ক্ষুদ্র বা হ্রস্ব মানে 8, অতি ক্ষুদ্র মানে। ক্লিয়ার? তাহলে এগুলো একটু জেনে রাখো। তাহলে প্রতিটা আমরা 7টা পর্যায়ের নাম আমরা জেনে গেলাম। এরপর চলে আসবো আমরা, এরপরে আমরা আসবো মডার্ন পিরিয়ডিক টেবিলের বিভিন্ন মৌলগুলো বা বিভিন্ন শ্রেণীগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? দেখো দেখো এখানে বৃষ্টি হচ্ছে বলে একটু সাউন্ডটা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন, তাই একটু সাউন্ডটা ক্লিয়ার আসবে না হয়তো। তো দেখো এখানে, তো আমরা প্রথম থেকে শুরু করি। এটা হচ্ছে 1 নম্বর শ্রেণী। এটা কি বলবো?
এটা হচ্ছে দেখো 1 নম্বর শ্রেণী। ঠিক আছে, 1 নম্বর শ্রেণী মানে এই টোটালটাকে যেখানে আছে, আমরা হাইড্রোজেনকে ধরবো না, কারণ হাইড্রোজেনের অবস্থান নিয়ে একটু দ্বিমত আছে। এটাও কোশ্চেন আছে যে হাইড্রোজেনকে কেন ভবঘুরে মৌল বা দুষ্ট মৌল বলা হয়, রোগ এলিমেন্ট, তো সেটাও আমরা পরে ডিসকাস করব। তো এখানে আপাতত জেনে রাখি যে 1 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলোকে কি বলে, সেগুলোকে বলা হয় ক্ষার ধাতু। ঠিক আছে, তাহলে 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে ক্ষার ধাতু। 1 নম্বর শ্রেণীতে কে কে আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ক্লিয়ার? তো আমরা ফ্রান্সিয়াম অবধি যাব না, কারণ এটা এখানে তেজস্ক্রিয় পড়ে যাচ্ছে। ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় ক্ষার ধাতু, এই ইনফরমেশনটাও লিখে নিবে তোমরা। তাহলে 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে ক্ষার ধাতু কেন বলে এবং এর বৈশিষ্ট্য কি কি? না, ক্ষার ধাতু বলে এই জন্য না এদের অক্সাইড গুলো জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপাদন করে। বুঝতে পেরেছো? এদের অক্সাইড যেগুলো আছে আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে এদের কি হবে বলতো? অক্সিজেনের যোজ্যতা 2, আর এখানে আমি যদি সোডিয়ামকে নিই, সোডিয়াম দেখো, এই যে সোডিয়াম নিচ্ছি, তো সোডিয়ামের এখানে হচ্ছে ভ্যালেন্সি 1, যোজ্যতা 1। তো এখানে কি হয়ে যাবে? তাহলে যে যৌগটা গঠনকে ক্রস করলে Na2, এইটাকে তুমি যদি জলের সঙ্গে বিক্রিয়া ঘটাও তাহলে কি হয়ে যাবে? কিভাবে? NaOH। ঠিক আছে, তাহলে কি বলবে এখানে? না, কেন ক্ষার ধাতু বলা হয়? না, এই 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপাদন করে, তাই এদেরকে 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে আমরা কি বলি? ক্ষার ধাতু মৌল। ক্লিয়ার? এবার দেখো সেকেন্ড, তাহলে 1 নম্বর কি বললাম? এদেরকে ক্ষার ধাতু মৌল বলা হয়। নাম্বার 2 আমরা কি দেখবো? দেখি না, এদের যোজ্যতা 1। যোজ্যতা মানে কি? বাইরের পক্ষে কতগুলো করে ইলেকট্রন আছে দেখে সবগুলো দেখবে। এখানে লিথিয়ামের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 3, সোডিয়ামের হচ্ছে 11, পটাশিয়ামের 19। তাহলে যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা দেখতে পাবো 2 2 1, কে কক্ষে 2, এল কক্ষে 1টা। এখানে আমরা যদি করি দেখতে পাই কি না 2 8 1, এখানে মানে 11, 2 8 8 1। তাহলে প্রত্যেকটা দেখো বাইরের পক্ষে 1, একটা বর্জন করে কি করবে? ক্যাটায়ন বা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাই এর যোজ্যতা কত হবে? তাই এর যোজ্যতা হবে তোমার 1। তাহলে সব বাইরের পক্ষে এখানে লিখবে, বাইরের পক্ষে একটি ইলেকট্রন তাকে বলে যোজ্যতা কত হয়? 1। ক্লিয়ার? আচ্ছা, একটা ইলেকট্রন বর্জন করে দিয়ে এরা কি করবে? সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অর্থাৎ একটা ইলেকট্রন বর্জন করলে কি হয়? ক্যাটায়ন না আয়ন? ক্যাটায়ন। তাহলে ইলেকট্রন যদি বর্জন করে দেয়, অর্থাৎ Na মানে 2 1 ছিল, 2 1 ছিল, এন এর কথা বলবো 2 8 1, 2 8 1 ছিল। তো এখান থেকে যদি Na প্লাস হয়, প্লাস মানে কি একটা ইলেকট্রন বর্জন করে দিয়েছে, তাহলে কত হবে? 2 8। বুঝতে পেরেছো? তাহলে একটা ইলেকট্রন বর্জন করে দিয়ে কি করবে এরা? ক্যাটায়ন তৈরি করবে। তাহলে এই সমস্ত মৌলগুলো, অর্থাৎ 1 নম্বর শ্রেণীর মৌলগুলো কি তৈরি করে? ক্যাটায়ন তৈরি করে, যার একক ধনাত্মক আধান যুক্ত। কারণ কতগুলো ধনাত্মক আধান আছে? একটা। তাহলে কি বলবো? থার্ড, 3 নম্বরে কি বলবো আমরা? 3 নম্বর পয়েন্ট, এগুলো লিখতে থাকবে যে একটি ইলেকট্রন বর্জন করে একক ধনাত্মক আধানযুক্ত
ক্যাটায়ন তৈরি করে। ক্লিয়ার? আচ্ছা, ফোর্থ, এরপরে আমরা কি করি, এরপরে পয়েন্টে আমরা দেখব 4 নাম্বার পয়েন্ট, না এরা এতটাই সক্রিয় প্রকৃতিতে এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এদেরকে এতটাই সক্রিয়, সোডিয়াম সোডিয়াম তীব্র সক্রিয় ধাতু। ক্লিয়ার? তাহলে এরা কি ক্ষার ধাতু বলেছি, এরা হচ্ছে কি না খুবই সক্রিয় ধাতু। সোডিয়াম, পটাশিয়াম বা রুবিডিয়াম তীব্র সক্রিয় ধাতু হওয়ায় প্রকৃতিতে এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। তাহলে কি বলবো, অতি সক্রিয়, অতি সক্রিয় ধাতু, তাই পরিবেশে এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে এতগুলো পয়েন্ট আমরা এখান থেকে পেলাম। আর কি পেলাম, যদি বলে একটা তেজস্ক্রিয় ক্ষার ধাতুর উদাহরণ, কি বলবো আমরা, ফ্রান্সিয়াম। তাহলে 1 নম্বর শ্রেণী আমাদের ক্লিয়ার হলো। বুঝতে পেরেছি? এরপর চলে আসবো আমরা 2 নম্বর শ্রেণী সম্পর্কে। তাহলে 1 নম্বর শ্রেণীর এই টোটাল ইনফরমেশন, এবং যদি বলে যে 1 নম্বর শ্রেণীর কিছু মৌলের উদাহরণ দাও, তাহলে আমরা দেবো কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ক্লিয়ার? আর তেজস্ক্রিয় একটা ক্ষার ধাতু যদি বলি তাহলে ফ্রান্সিয়াম। ওকে, নেক্সট আমরা পড়বো কি 2 নম্বর পর্যায়ে। এই 2 নম্বর পর্যায়ে কে আছে, এই টোটালটা দেখো কে আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এন্ড রেডিয়াম। তাহলে এই যে টোটালটা, এটাকে 2 নম্বর শ্রেণীর মধ্যে পড়ে। তাহলে এইটাকে 2 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণীকে আমরা কি বলবো, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কি বলবো, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো এমন নামের কারণ, নামকরণের সবসময় একটা তাৎপর্য তো থাকবেই, তাই না? তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কেন বলবো, না এদের অক্সাইড গুলো ভূত্বকে বেশি পরিমাণে পাওয়া যায়, আর্থ ক্রাস্টে বেশি পরিমাণে পাওয়া যায়, সেই জন্য এদেরকে কি বলবো, ক্ষারীয় মৃত্তিকা। আর আর কথাটা যুক্ত আছে, মানে মনে রাখবে এদেরও অক্সাইড গুলো জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে, ঠিক যেমনটা 1 নম্বর শ্রেণীর মৌলগুলো করেছে। বুঝতে পেরেছো? আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, যেমন ক্যালসিয়ামের অক্সাইড সিএও জলের সঙ্গে যদি বিক্রিয়া করে, আমরা জানি CaOH, যেটাকে কি বলা হয়, কি বলে, কলিচুন, তাই না? এটা পড়াচুন, এটাকে কলিচুন। ক্লিয়ার? তাহলে এই তীব্র অক্সাইড হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। এবারে আমরা দেখব কি বৈশিষ্ট্যগুলো কিছু দেখি, না এদের যোজ্যতা কি, ইলেকট্রন বিন্যাস দেখি, বাইরে কতগুলো করে ইলেকট্রন আছে সর্ববহিষ্ঠ কক্ষে। বেরিলিয়ামের দেখি, বেরিলিয়ামের কত, 4, 4 মানে কত হবে বলো, 2, 2। এখানে কত ম্যাগনেসিয়ামের, 2, 8, 2। এখানে কত হবে ক্যালসিয়াম, 2, 8, 8, 2। তাহলে দেখো বাইরের কক্ষে কতগুলো করে ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন। তাই 2টো ইলেকট্রনকে বর্জন করে এরা কি করবে, সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাই এদের যোজ্যতা কত হবে, তাহলে আমরা কি লিখবো, যোজ্যতা হবে এদের 2। 2 নম্বর পয়েন্টে সর্ববহিষ্ঠ কক্ষে 2টো ইলেকট্রনকে বর্জন করে একক ধনাত্মক না কি বলবে, এক্ষেত্রেও তাই হবে। তো এখানে আমরা 2 নম্বর পয়েন্টে আমরা কি দেখব, 2 নম্বর পয়েন্টে আমরা কি দেখব, দেখো সর্ববহিষ্ঠ কক্ষে কটা ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন। তাহলে 2টো ইলেকট্রনকে বর্জন করে কি করবে, এরাও ক্যাটায়ন তৈরি করবে। তাহলে 2 নম্বরে কি করব, কি লিখবো এখানে, না সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন
তৈরি করে। রাসায়নিকভাবে অতি সক্রিয় এরাও, ক্ষার ধাতুর মতো। ঠিক আছে, 3 নম্বরে কি লিখবো? রাসায়নিকভাবে অতি সক্রিয় যে সমস্ত ধাতুগুলো রাসায়নিকভাবে অতি সক্রিয় হবে তাদেরকে কখনোই পরিবেশে মুক্ত অবস্থায় পাবে না। কিছু না কারোর সঙ্গে না বিক্রিয়া করলেও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাদের অক্সাইড হিসেবে তোমরা পাবে। বুঝতে পেরেছো? আর যারা নিষ্ক্রিয় রাসায়নিকভাবে তাদেরকে পরিবেশে নিঃসঙ্গ অবস্থায় পাবে। তাহলে 3 নাম্বার পয়েন্ট হয়ে গেল। এরপরে আমরা দেখবো কি 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টে এদের কি দেখবো? ওকে, তাহলে 3 নম্বর পয়েন্টে আমরা বলে দিলাম যেটা রাসায়নিকভাবে অতি সক্রিয়। ওকে, এরপরে তাহলে ক্ষার ধাতু সম্পর্কে যাবতীয় তথ্য আমরা পেলাম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু সম্পর্কে আমরা যাবতীয় তথ্য পেলাম। এবার যেটা আমরা পড়বো, এবার আমরা পড়বো গ্রুপ 17, 17 নাম্বার গ্রুপ। গ্রুপ 17 কে আমরা বলবো কি? হ্যালোজেন। কি বললাম? হ্যালোজেন মৌল। তো হ্যালোজেন মৌলগুলো কি? না, হ্যালোজেন মৌলগুলো কে কে আছে বলতো? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ক্লিয়ার? তো এখানে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না। আচ্ছা দেখো, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর কি আছে? অ্যাস্টাটিন। ক্লিয়ার? অ্যাস্টাটিন হলো কি? রেডিও অ্যাক্টিভ হ্যালোজেন। আচ্ছা, হ্যালোজেন নামকরণের কারণ কি? হ্যালোজেন কেন নামকরণ করা হয়েছে? না, এদের লবণগুলো সব মানে সমুদ্রের জলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এদেরকে সামুদ্রিক মানে এদের এই এই মৌলগুলোর যে লবণ সেগুলো সমুদ্রে আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি, তাই এদেরকে আমরা কি বলি? হ্যালোজেন। সেই জন্য হ্যালোজেন বলা হয়, বা এটাকে বলা হয় সামুদ্রিক লবণ উৎপাদক। ক্লিয়ার? তো এগুলো মৌলগুলো কে কে আছে? না, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অ্যাস্টাটিনকে আমরা ধরছি না, কারণ অ্যাস্টাটিন হচ্ছে রেডিও অ্যাক্টিভ হ্যালোজেন। এখানে একটা জিনিস বলে দিই, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে রেডিও অ্যাক্টিভ হ্যালোজেনের একটা নাম বলো। হ্যালোজেন গুলো কত নম্বর শ্রেণীতে আছে? 17 নম্বর শ্রেণীতে। হ্যালোজেন, রেডিও অ্যাক্টিভ হ্যালোজেন বা তেজস্ক্রিয় হ্যালোজেনের নাম কি হবে? অ্যাস্টাটিন। আচ্ছা, আর এই গ্রুপ 17 সম্পর্কে একটা জিনিস বলে দিই আমরা। গ্রুপ 17 কে এটাকে আমরা কি বলছি? হ্যালোজেন। এখানে একটা কথা বলে দিই, এই 17 নম্বর শ্রেণীতে, 17 নম্বর শ্রেণীর মৌলগুলো প্রকৃতিতে 3টে অবস্থাতেই এদেরকে পাওয়া যায়। প্রকৃতিতে কটা অবস্থায় আমরা কটা পদার্থের কটা অবস্থায় পাই জানি আমরা? না, কঠিন, তরল, গ্যাসীয়। তাই 3টে পদার্থের 3টে অবস্থাতেই এই মৌলগুলো বিরাজ করে প্রকৃতিতে। ক্লিয়ার? যেমন আমি বলে দিই, গ্যাসীয় অবস্থায় কে কে থাকে? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন হচ্ছে লিকুইড, আয়োডিন হচ্ছে কঠিন অবস্থায়। তাহলে এরকমও তোমাদের কোশ্চেন আসবে যে 3টে পদার্থের 3টে অবস্থাতেই কোন শ্রেণীর মৌলগুলো বিরাজ করে। তাহলে কি উত্তর হবে? গ্রুপ 17 বা 17 নম্বর শ্রেণীর মৌলগুলো হ্যালোজেন শ্রেণী। ঠিক আছে? তো এদের বৈশিষ্ট্য দেখি। 1 নম্বর, তাহলে কি বললাম এখানে? তেজস্ক্রিয় হ্যালোজেন কি হবে? অ্যাস্টাটিন। আচ্ছা, এদের কি হবে? না, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল এরা। তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মকতা কি সেটা আমরা পরে পড়বো, এই চ্যাপ্টারেই পড়বো। 2 নম্বর, এরা উত্তম জারক পদার্থ। 3 নম্বর, এদের যোজ্যতা কত হবে? 1।
কেন বলতো? না, এদের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, বাইরের পক্ষে 7টা ইলেকট্রন থাকে, মানে একটা ইলেকট্রন এরা নিলে সুস্থিত ইলেকট্রন বিন্যাস গঠন করবে। যেমন আমি বলে দিচ্ছি, ক্লোরিনের কত 7, 7 মানে কত 2, ক্লোরিনের কত 9, সরি 9 মানে 2, 7। আচ্ছা, ক্লোরিনের আমরা জানি কত, ক্লোরিনের হচ্ছে তোমার 17, 17 যদি হয় 2, 8, 7, দেখতে পাচ্ছ? তাহলে একটা করে যদি ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে এরা কি করবে না সুস্থিত ইলেকট্রন বিন্যাস গঠন করবে। তাই এদের যোজ্যতা কত হবে? সবগুলোরই যোজ্যতা 1 হবে। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবারই যোজ্যতা 1। 3, এরা কি হবে? 3 বললাম তো আমি, তাহলে 4, 4 কি বলবো না, একটা ইলেকট্রন গ্রহণ করে এরা একক ঋণাত্মক আধানে পরিণত হয়, তাই না? তাহলে একটি ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক আধানে পরিণত হয়। ক্লিয়ার? 5, 5-এ আমরা কি দেখবো না, এরাও রাসায়নিক ভাবে খুবই সক্রিয়। তাহলে কি দেখবো না, রাসায়নিক ভাবে খুবই সক্রিয়। 6, এরা দ্বি, মানে এদের অণুগুলো দ্বি পরমাণু, দুটো পরমাণু নিয়ে একটা অণু গঠন করে, তাই বলবো কি না এরা দ্বি পরমাণু অণু হিসাবে থাকে, বা এরা দ্বিপরমাণু অণু গঠন করে। যেমন আমরা বলবো কি Cl2, F2, Br2, এগুলো সব দ্বিপরমাণু, দুটো করে পরমাণু আছে না, দুটো Cl মিলে Cl2 হচ্ছে। তো এখানে এবারে এটা হচ্ছে, এগুলো প্রত্যেকটা থেকেই কোশ্চেন আসতে পারে। এবার আমরা ফ্লুরিনকে, গ্রুপ 17 এর ফ্লুরিনকে আমরা সুপার হ্যালোজেন বলি। এটাও অনেক সময় অনেক ক্ষেত্রে এসছে, যে এমসিকিউ এসছে যে সুপার হ্যালোজেন কাকে বলে। সুপার হ্যালোজেন কাকে বলে কি বলবো? ফ্লুরিনকে বলে। কেন বলে? কারণ হচ্ছে ফ্লুরিনের সাইজ, মানে আকার খুবই ছোট। তীব্র তড়িৎ ঋণাত্মক পর্যায় সারণীর যতগুলো মৌল আছে তার মধ্যে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লুরিন। ক্লিয়ার? আর এই সাইজটা ছোট এবং তীব্র তড়িৎ ঋণাত্মক, এছাড়াও উত্তম জারক পদার্থ, এই জন্য একে কি বলা হয়? সুপার হ্যালোজেন বলা হয়। ক্লিয়ার? তাহলে এখান থেকে যে কোশ্চেন গুলো এমসিকিউ গুলো আসবে সেগুলো কিন্তু একবার দেখে নিন। কি কি বললাম আমি একবার রিপিট করে দিচ্ছি। এই গ্রুপ 17 এর মৌলগুলো কি হয়, পরিবেশে বা পদার্থের 3টে অবস্থাতেই গ্রুপ 17 মৌলগুলো অবস্থান করে। সুপার হ্যালোজেন কাকে বলে? ফ্লোরিনকে বলে। তেজস্ক্রিয় হ্যালোজেনের একটা উদাহরণ অ্যাসপারটিন। আর কঠিন কোনটা? আয়োডিন। তরল কোনটা? ব্রোমিন। ঠিক আছে? আর এগুলা কি? অধাতু। এগুলো কি সবাই না অধাতু। হ্যালোজেন গুলো সব কি? অধাতু। এতক্ষণ আমরা গ্রুপ এই দিকগুলো আমরা কি পড়েছিলাম? ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এগুলো কি ছিল? ধাতু। তাহলে এগুলো কি হচ্ছে? অধাতু। আচ্ছা, এবার চলে আসি 18, গ্রুপ 18। গ্রুপ 18 কে আমরা কি বলবো? এর অনেক নাম আছে। এটাকে বলা হয় কি? নিষ্ক্রিয় মৌল। কেন নিষ্ক্রিয় মৌল বলে? দেখো, প্রত্যেকটা নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস, নোবেল ধাতু কিন্তু আলাদা আছে। এই দুটো বলার কারণ কি? নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস কেন বলছে না, এদের ইলেকট্রন বিন্যাস যদি দেখো, তাহলে সর্ববহিস্থ কক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ পরিপূর্ণ থাকে। ঠিক আছে? তাই কোনরূপ ইলেকট্রন গ্রহণও করতে চায় না।
আর বর্জনও করতে চায় না। তাই রাসায়নিক ভাবে এরা কি হয় না নিষ্ক্রিয় প্রকৃতির। তাই এদেরকে আমরা কি বলবো নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। ঠিক আছে, কিন্তু তার মধ্যেও জেনন হচ্ছে সব থেকে রিঅ্যাক্টিভ। জেনারেলি এরা সবাই হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে তোমাদের যদি প্রশ্ন পড়ে যে গ্রুপ 18 বা নোবেল গ্যাসগুলির মধ্যে বেশি সক্রিয় মৌল কোনটি, না হচ্ছে জেনন। ক্লিয়ার। আর তেজস্ক্রিয় যদি আমি নোবেল গ্যাস বলি তাহলে সেটি কি হবে রেডন। আর তেজস্ক্রিয় নোবেল গ্যাস কি বললাম রেডন। আর সব থেকে তোমার হ্যালো নোবেল গ্যাসগুলির মধ্যে যদি সক্রিয় বেশি কার সেটা হবে তোমার জেনন। ক্লিয়ার। আচ্ছা এবার বলি একটা জিনিস। আচ্ছা যদি বলে এটাও কোশ্চেন আছে যে পরিবেশে সব থেকে কোনটা বেশি পাওয়া যায়, সেটা হবে আবার আর্গন। এগুলো এখান থেকে শর্ট কোশ্চেন এই বেশি আসে এগুলোই। এবার দেখো আরো নাম আছে, এটার নাম আমরা বিরল গ্যাস বলি, সেতু মৌল বলে থাকি। সেতু মৌল কেন বলি না, দেখো এইখানে কি আছে, 1 নম্বর শ্রেণী হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক, আর 17 নম্বর শ্রেণী হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক। তো এদের মধ্যে একটা সেতু হিসেবে কাজ করে বলে এদেরকে কি বলা হয় সেতু মৌল বলা হয়। আচ্ছা বিরল গ্যাস কেন বলা হয় না, এদেরকে প্রকৃতিতে কম পরিমাণে পাওয়া যায়, তাই এদেরকে কি বলছি বিরল গ্যাস। ক্লিয়ার। আরেকটা জিনিস বলি, এদেরকে শূন্য শ্রেণীর মৌল, শূন্য শ্রেণী বলা হয়, যেটা মেন্ডেলিভ এদেরকে নাম দিয়েছিল, মেন্ডেলিভ এদেরকে রেখেছিল শূন্য শ্রেণীতে। শূন্য শ্রেণী মানে কি, বাইরের কক্ষে সম্পূর্ণ বাইরের কক্ষের কক্ষটা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ থাকে বলে এদেরকে আমরা কি কোথায় মানে শূন্য শ্রেণীর মৌল বলে থাকি। ক্লিয়ার। তাহলে এই গেল হচ্ছে তোমার গ্রুপ 18 বা হ্যালোজেন। এরপরে চলে আসবো আমরা গ্রুপ 15। গ্রুপ 15 কে আমরা কি বলবো নিক্টোজেন। কেন নিক্টোজেন বলে, গ্রুপ 15 এ কে কে আছে 15 নম্বর গ্রুপে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে, বিসমাথ আছে, তাই তো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নিক্টোজেন কেন বলে না, এগুলো শ্বাসরোধকারী মৌল বলে এদেরকে আমরা কি বলি নিক্টোজেন। তাহলে নিক্টোজেন মৌলের কি হবে, প্রথম নিক্টোজেন মৌল কোনটা নাইট্রোজেন, তারপরে ফসফরাস, ঠিক আছে। আচ্ছা এখানে তারপরে আমরা কি অক্সিজেন গ্রুপটাকে আমরা কি বলবো গ্রুপ 16 কে বলবো কি গ্রুপ 16 এলিমেন্ট কে কি বলা হয় চালকোজেন। চালকোজেন মানে কি না ওর ফর্মিং, অর্থাৎ এদের এদের এই মৌলগুলো কি তৈরি করে না আকরিক। এই মৌলগুলো মানে আকরিক আমরা ধাতুবিদ্যা পড়বো, ধাতুবিদ্যায় দেখবো বেশিরভাগ আকরিক গুলো অক্সাইড হয় বা সালফাইড হয়, ঠিক আছে। আয়রন পাইরাইটিস, বক্সাইড এগুলো সবই কিন্তু অক্সিজেন যুক্ত থাকে বা সালফার যুক্ত থাকে। তাই এরা এরা হচ্ছে কি ওর ফর্মিং এলিমেন্ট, তাই জন্য এদেরকে কি বলা হয় চালকোজেন। তাহলে গ্রুপ 16 এলিমেন্ট গুলোকে চালকোজেন বলবো। প্রথম চালকোজেন শ্রেণীর মৌল হচ্ছে কি চালকোজেন শ্রেণীর প্রথম মৌল হলো অক্সিজেন, তারপরে সালফার আছে, তারপর সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। আচ্ছা এবার এখানে তোমার কার্বন পরিবার, এটা এটা বোরন পরিবার, আর এই জায়গায় আছে তোমার কি সন্ধিগত মৌল। তাহলে এখান থেকে আমাদের পরে অনেক কোশ্চেন আছে যে সন্ধিগত মৌল, অনেক কোশ্চেন আছে এমসিকিউ যে নিচের কোনটি সন্ধিগত মৌল নয়, বা দিয়ে অপশন দিয়ে দিল নয়, এই নয় লেখাটা ভালো করে পড়বে, এর জন্য অনেক এমসিকিউ ভুল হয়, ঠিক আছে। সন্ধিগত কেন মৌল বলা হয় না, যখন তোমরা 11-12 যাবে তখন পড়বে যে এদের ইনকমপ্লিট ডি অরবিটাল থাকে। এছাড়াও সন্ধিগত কেন বলে না, এদিকে তীব্র তড়িৎ ধনাত্মক এবং তীব্র তড়িৎ ঋণাত্মক যে মৌলগুলো আছে তাদের মধ্যে সেতু হিসেবে বা সন্ধি হিসেবে কাজ করে বলে সন্ধিগত মৌল বলে। তোমাদের বলে রাখি এই যে এখানে আছে 12 নম্বর শ্রেণীর
এগুলোকে কিন্তু জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এদেরকে সন্ধিগত মৌল বলা হয় না, মনে রাখবে। অ্যাকচুয়ালি এটা তোমাদের আছে 12-এ আছে যে এদের ডি উপকক্ষ সম্পূর্ণ থাকে, তাই জন্য এদেরকে সন্ধিগত মৌল বলা যায় না। এটাও কিন্তু মনে রাখবে, অপশনে কিন্তু এটাও থাকে, কিন্তু সন্ধিগত মৌল হবে না। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, Zn, Cd and Hg এরা সন্ধিগত মৌল নয়। তো সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য, এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেন আসে। সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য কি হবে বলতো? না, এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে। মনে রাখবে কি বললাম? একাধিক যোজ্যতা প্রদর্শন করে, 1 নম্বর। 2 নম্বর কি? জটিল যৌগ গঠন করে। জটিল যৌগ গঠন করে। 3 নম্বর, না, এদের যৌগগুলো রঙিন প্রকৃতির হয়। তাহলে এদের যৌগগুলি রঙিন প্রকৃতির হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে কিছু ইনফরমেটিভ, মানে টোটাল এটা থেকে হ্যাঁ, আরেক এই 6 এবং 7 নম্বর আছে বিরল মৃত্তিকা মৌল। তারপরে টোটাল পিরিয়ডিক টেবিল থেকে যে জেনারেল ইনফরমেশন গুলো আছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, এগুলো লিখে নেবে। এরপরে চলে আসি, বিরল মৃত্তিকা মৌল কাকে বলে? না, এই যে 6 নম্বর আর 7 নম্বর শ্রেণী, এটাকে ল্যান্থানাইড শ্রেণী বলা হয়। এই যে ল্যান্থানাম আছে বলে, আর এখানে অ্যাক্টিনাম আছে বলে এটাকে অ্যাক্টিনয়েড শ্রেণী বলে। তোমাদের কোশ্চেন আসবে যে ল্যান্থানয়েড শ্রেণী কোনটি? ল্যান্থানয়েড শ্রেণী হচ্ছে কোনটি? 6 নম্বর, সরি, ল্যান্থানয়েড শ্রেণী বলছি, ল্যান্থানয়েড পর্যায় 6 নম্বর পর্যায়টিকে, যেটা হচ্ছে তোমার অতি দীর্ঘ, কতগুলো মৌল ছিল? 32টা মৌল ছিল। অ্যাক্টিনয়েড যদি বলি, অ্যাক্টিনয়েড পর্যায় কত নম্বর, বা অ্যাক্টিনাম মৌলটি কত নম্বরে আছে? কত নম্বর পর্যায়ে আছে? 7 নম্বর পর্যায়ে আছে। তাহলে এই 6 আর 7 এই পর্যায় দুটোকে আমরা কি বলবো? বিরল মৃত্তিকা মৌল। কেন? না, প্রকৃতিতে অত্যন্ত কম পরিমাণে পাওয়া যায় বলে। তাহলে বিরল মৃত্তিকা মৌল কেন বলে এবং তাদের উদাহরণগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তাহলে কি হবে? ল্যান্থানাম, অ্যাক্টিনাম। ল্যান্থানাম কত নম্বরে থাকে? 6 নম্বর পর্যায়ে। অ্যাক্টিনাম কত নম্বরে থাকে? 7 নম্বর পর্যায়ে। এবার চলে এসো, এখানে কিছু ইনফরমেটিভ আছে যে আদর্শ মৌল কাকে বলে? আদর্শ মৌল, বদ ধাতু কোনগুলো, অবর ধাতু কোনগুলো, ধাতু কল্প কি, নোবেল মেটাল, নোবেল গ্যাস আলাদা, নোবেল ধাতু আলাদা। নোবেল গ্যাস নিষ্ক্রিয় গ্যাসগুলোকে বলি। নোবেল মেটাল কোনগুলো সেটা আমাদেরকে জানতে হবে। আদর্শ মৌল কোনগুলোকে বলবো? আদর্শ মৌল হচ্ছে এই যে 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণী, আর 13 থেকে 18 নম্বরের 6টা শ্রেণী। এখানে 1 আর 2 নম্বর শ্রেণী দুটো শ্রেণী আছে, আর এখানে 13 থেকে 18 নম্বর মানে 6টা শ্রেণী আছে। এই শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়? আদর্শ মৌল বলা হয়। ক্লিয়ার? এবার দেখো, বর ধাতু কাকে বলবো? না, রাসায়নিক ভাবে যেগুলো নিষ্ক্রিয় তাদেরকে কি বলা হয়? বর ধাতু। যেমন হচ্ছে তোমার রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় বলতে গেলে গোল্ড, প্লাটিনাম, এগুলো হচ্ছে তোমার এই যে AU, PT। কি বললাম? রাসায়নিক ভাবে যেগুলো নিষ্ক্রিয় তাদেরকে কি বলা হয়? বর ধাতু। আর রাসায়নিক ভাবে যারা সক্রিয় তাদেরকে বলা হবে অবর ধাতু। তোমরা জানো রাসায়নিক ভাবে কোনগুলো সক্রিয়? এই যে 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণী যেগুলো ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, এগুলো সবই হচ্ছে অবর ধাতুর মধ্যে পড়ে। এরপর চলে এসো, আমরা বলবো কি মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কোনগুলো বলতো?
মুদ্রা ধাতু, যেই ধাতুগুলো নিয়ে মুদ্রা তৈরি হয় তাদেরকে মুদ্রা ধাতু বলবো। এই যে এখানে কপার, সিলভার, গোল্ড, সোনার মুদ্রা, রূপার মুদ্রা, তামার মুদ্রা, তোমরা জানো কপার, সিলভার, গোল্ড এগুলোকে বলা হয় কি মুদ্রা ধাতু। আবার আমি মনে করি যে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি কি সন্ধিগত নয়, কিন্তু এরা মনে রাখবে সন্ধিগত যেগুলো নয়, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এর আগের গুলো, এগুলো কিন্তু সন্ধিগত নয়, এগুলো তো নয়। জেনারেলি এইটা হচ্ছে সন্ধিগত হয়, তার মধ্যে 12 নম্বর শ্রেণীর মৌলগুলো বাদ দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা বলবো কি ধাতু কল্প কোনগুলোকে বলবো না। ধাতু কল্প যেগুলো ধাতু এবং অধাতু উভয়েরই গুণ থাকে, যেমন সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো তোমার কি ধাতু কল্প। ধাতু কল্পের উদাহরণ পড়বে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি। আচ্ছা, এরপর ইউরেনিয়াম উত্তর মৌল। ইউরেনিয়াম উত্তর মৌল কোনগুলি? ইউরেনিয়াম উত্তর মৌল মানে ইউরেনিয়ামের পরবর্তী যে সমস্ত মৌলগুলোকে কৃত্রিম ভাবে সংশোধিত করা হয়, যেমন তোমার আছে প্লুটোনিয়াম আছে, নেপচুনিয়াম আছে, প্লুটোনিয়াম আছে, যেগুলো এগুলো বলতে হবে। আর নোবেল ধাতু বললে কোনগুলো আছে? এই যে কপার, সিলভার, গোল্ড, এগুলোই নোবেল ধাতু। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার টোটাল মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণীর টোটাল ইনফরমেশন। এরপরে এরপরে হ্যাঁ, এই যে এখানে আছে দেখো 7টি পর্যায়, 18টি শ্রেণী বর্তমান আছে, এগুলো সব লেখা আছে এখানে ইনফরমেশন। কিছু কিছু ক্ষার ধাতু বলেছি আমরা, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলেছি, হ্যালোজেন মৌল, নোবেল গ্যাস, সন্ধিগত মৌল, বিরল মৃত্তিকা মৌল, মুদ্রা ধাতু, চালকোজেন বলা হয়েছে, নিক্টোজেন বলা হয়েছে, ইউরেনিয়াম উত্তর মৌল, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, ধাতু কল্প, এগুলো সবই আমরা বলেছি। ক্লিয়ার? এরপর আমরা জানবো কি পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বা হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলা হয় সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলা হয় একটু দেখবে। দেখো, হাইড্রোজেনকে আমরা জেনারেলি রেখেছি কোথায়? হাইড্রোজেনকে কোথায় রেখেছি বলতো? হাইড্রোজেনকে রেখেছি এই জায়গাটায়, অর্থাৎ 1 নম্বর শ্রেণীতে হাইড্রোজেন আছে, 1 নম্বর শ্রেণী, এবং আমরা রাখতে পারি এছাড়াও 17 নম্বর শ্রেণীতেও হাইড্রোজেনকে রাখতে পারি। রাখতে পারি মানে কি, নিশ্চয়ই ওই হ্যালোজেন মৌলগুলোর সঙ্গেও কিছু গুণাবলী বর্তমান বা কিছু সাদৃশ্য ধর্মগুলির মতো কিছু ধর্ম হাইড্রোজেনেরও আছে। 1 নম্বর শ্রেণীতে রেখেছি মানে কি, 1 নম্বর শ্রেণীতে কে আছে? ক্ষার ধাতু আছে। তাহলে তাহলে তোমাদেরকে 1 নম্বর শ্রেণীতে রাখার সপক্ষে যুক্তি দিতে হবে, অর্থাৎ ক্ষার ধাতুগুলির সঙ্গে হাইড্রোজেনকে কেন রেখেছো তার সপক্ষে যদি যুক্তি দিই কি বলা যাবে? নাকি 1 নম্বর না, এদের ক্ষার ধাতুগুলোর বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন ছিল? একটা ইলেকট্রন। ঠিক হাইড্রোজেনেরও বাইরের কক্ষে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। দেখো সোডিয়ামকে যদি আমি দেখি, সোডিয়ামের কত হবে? 2, 8, 1 ইলেকট্রন বিন্যাস, বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন, তাই তো? ঠিক হাইড্রোজেনেরও আমরা বাইরের কক্ষে একটা ইলেকট্রন পাবো, সেই জন্য হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রেখেছি। এছাড়াও আরো আছে, আরো কি না, একটা ইলেকট্রন বর্জন করে দিয়ে কি করবে? একক ধনাত্মক আধানে পরিণত করে। ঠিক হাইড্রোজেন একটা ইলেকট্রন বর্জন করে দিয়ে কি করবে? একক ধনাত্মক আধানে পরিণত করে। এছাড়াও কি করবে? যেমন 1 নম্বর শ্রেণীর যে ক্ষার ধাতুগুলো আছে তারা হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করে? হ্যালাইড তৈরি করে। যেমন আমি বলি সোডিয়াম হ্যালাইড মানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড। যদি 17 নম্বর শ্রেণীর মৌল বলি, 17 নম্বর শ্রেণী মৌলগুলোতে হ্যালোজেন বলে, তাদের সঙ্গে যদি ক্ষার ধাতু বিক্রিয়া করি আমরা দেখতে পাবো ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া যদি করে, ক্লোরিনের সঙ্গে যদি বিক্রিয়া করে সোডিয়াম, তাহলে কি হবে? NaF তৈরি করবে, NaCl তৈরি করবে। তাহলে কি হচ্ছে? সোডিয়াম হ্যালাইড। যদি জেনারেলাইজ করি আমি, এগুলো কি হ্যালোজেন, সোডিয়াম হ্যালাইড। স্পেসিফিক্যালি যদি বলি আমি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড। জেনারেলি যদি বলি সোডিয়াম কি হ্যালাইড। ঠিক সেরকম হাইড্রোজেনও এফ এর সঙ্গে বিক্রিয়া করে কি করবে? HF
সিএল এর সঙ্গে বিক্রিয়া করে কি করবে HCl, সোডিয়াম ক্লোরাইড, এখানেও হাইড্রোজেন ক্লোরাইড, সোডিয়াম ফ্লুরাইড, এখানেও হাইড্রোজেন ফ্লুরাইড, অর্থাৎ এও হ্যালাইড তৈরি করছে। তাহলে 17 নম্বর শ্রেণীর মতো ক্ষার 17 নম্বর শ্রেণীর সঙ্গে বিক্রিয়ায় ক্ষার ধাতুগুলি যেমন হ্যালাইড তৈরি করে, ঠিক সেরকম হাইড্রোজেনও হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়ায় হ্যালাইড তৈরি করবে। বুঝতে পেরেছো? তাহলে এই যুক্তিগুলোর জন্য আমরা কি করি না হাইড্রোজেনকে ক্ষার ধাতুগুলির সঙ্গে 1 নম্বর শ্রেণীতে রাখতে পারি। আচ্ছা, আমি বললাম কি আর কোথায় রাখতে পারো তুমি না 17 নম্বর শ্রেণীতেও রাখতে পারো। কেন রাখতে পারো? তার সপক্ষে যুক্তি কি? না এখানেও তাই, 17 নম্বর শ্রেণীগুলোর যোজ্যতা কত? 1। হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। 17 নম্বর শ্রেণীর মৌলগুলো কি অবস্থায় থাকে না দ্বি পরমাণু। অণুগুলো কি 17 নম্বর শ্রেণীর অণুগুলি কি না অণুগুলো কি হয় দ্বি পরমাণু অণু, তাই তো? হাইড্রোজেনও দেখবে দ্বি পরমাণু অণু একটা, কারণ হাইড্রোজেনও H2 লাইক Cl2F2, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনও কি একটা দ্বি পরমাণু অণু। যোজ্যতা 1 একটা বললাম, দ্বিতীয় বললাম কি হ্যালোজেন মৌলগুলোর মতো এটাও দ্বি পরমাণু অণু। থার্ড কি বলতো? ক্ষার ধাতুগুলোর সঙ্গে বিক্রিয়া করে ক্ষার ধাতুর সঙ্গে হ্যালোজেন যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি হবে? ক্ষার ধাতুর হ্যালাইড তৈরি হবে। ঠিক, ক্ষার ধাতুগুলো যদি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার ধাতুর কি তৈরি হবে? হাইড্রাইড তৈরি হবে। যেমন বলি এখানে হ্যালোজেন, যেমন আমি বলি Cl এর সঙ্গে যদি বিক্রিয়া করে ক্ষার ধাতু যেমন কে সোডিয়াম NaCl তৈরি হচ্ছে, ঠিক সেরকম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করবে? NaH তৈরি করবে। এটা কি সোডিয়াম ক্লোরাইড, এটা কি হলো NaH টা কি হবে? সোডিয়াম হাইড্রাইড। তাহলে এই কারণে হাইড্রোজেনকে আমরা 1 নম্বর শ্রেণীতেও রাখতে পারি, আবার 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলোর সঙ্গেও রাখতে পারি। তাই হাইড্রোজেনকে কি বলবো আমরা? রোগ এলিমেন্ট বা দুষ্ট মৌল বলে থাকি। ক্লিয়ার? এবার আমরা দেখো এখানে হাইড্রোজেনের অবস্থান লেখা আছে, যে হাইড্রোজেনের অবস্থান কি না ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে মৌলগুলিকে পর্যায় সারণীতে সাজাতে গিয়ে মেন্ডেলিভ লক্ষ্য করেন 1 নম্বর শ্রেণীর ক্ষার ধাতুর মৌলগুলির সঙ্গে 1 নম্বর শ্রেণীর ক্ষার ধাতুর মৌলগুলির সঙ্গে হাইড্রোজেনের ধর্মের বেশ কিছু সাদৃশ্য আছে, যেটা আমরা বলেছি। তেমনি 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলির ধর্মের সঙ্গেও এর কিছু সাদৃশ্য আছে। তাই হাইড্রোজেনকে 1 নম্বর এবং 17 নম্বর উভয় শ্রেণীতে স্থান দেওয়া যায়, এই জন্য হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে। তাহলে দুষ্ট মৌল কেন বলে এইটুকু লিখলেই হবে। যদি তোমাকে কোশ্চেনে আসে যে 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতুতে রাখা যায় তার সপক্ষে যুক্তি দাও, বা হ্যালোজেন 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেনের সঙ্গে রাখা যায় তার সপক্ষে যুক্তি দাও, তখন কিন্তু যেগুলো বললাম আগে আলোচনা করলাম সেগুলো লিখতে হবে। ক্লিয়ার? তো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পর্যায় সারণীর পর্যাবৃত্ত ধর্ম। তো পর্যাবৃত্ত ধর্মটা কি? পর্যাবৃত্ত ধর্ম হলো যে সমস্ত ভৌত রাসায়নিক ধর্ম শ্রেণী পর্যায় এবং শ্রেণী পরিবর্তিত, ও যে সমস্ত ভৌত রাসায়নিক ধর্ম পর্যায় এবং শ্রেণী বরাবর পরিবর্তিত ও পুনরাবৃত্ত হয়। শ্রেণী বরাবর লিখবে, পরিবর্তিত বা পুনরাবৃত্ত হয়, তাদেরকে কি বলবো? পর্যাবৃত্ত ধর্ম। মানে এখানে এদিক থেকে এদিকে বেড়ে গেল, আবার এখানে এলো, এরকম ভাবে কন্টিনিউ চলতে থাকবে, পুনরাবৃত্ত হবে, তো সেটা কি বলবো? পর্যাবৃত্ত ধর্ম। পর্যাবৃত্ত ধর্মের উদাহরণ কি? কোনগুলো পর্যাবৃত্ত ধর্ম? না পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীভবন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ ধর্ম, তোমাদের এগুলো
সিলেবাসে আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এবং কোনগুলো পর্যাবৃত্ত ধর্ম নয় এগুলোও কিন্তু পড়ে। তার মধ্যে হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা শুধুমাত্র পর্যায় সারণীর কোণ, শুধুমাত্র এইখানের মৌলগুলো, এই মৌলগুলো এদিকে ইউরেনিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তাহলে পুরো পর্যায় সারণীতে পর্যায় বরাবর কোথাও তেজস্ক্রিয়তা দেখা যায় না, চৌম্বক ধর্ম কোথাও দেখা যায় না। কিছু কিছু মৌলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অর্থাৎ এরা পর্যায় বরাবর পুনরাবৃত্ত হয় না। ক্লিয়ার? তাই এদেরকে পর্যাবৃত্ত ধর্ম বলবো না। তাহলে পর্যাবৃত্ত ধর্ম নয় এমন দুটো ধর্ম হলো মৌলের চৌম্বক ধর্ম, তেজস্ক্রিয়তা। ক্লিয়ার? তাহলে এর পরবর্তী ক্ষেত্রে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো পারমাণবিক ব্যাসার্ধ। ক্লিয়ার? তো আজকের জন্য এটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব।